মানুষের ভালোবাসা শুধু মানুষের জন্য নয়, প্রাণীর প্রতিও হতে পারে নিঃস্বার্থ, গভীর আর নিরন্তর। এমনই এক ভালোবাসার গল্প নিয়ে এসেছি আজ আমরা। গল্প একটি নারীর, যিনি তার জীবনের অর্ধেকের বেশি সময় উৎসর্গ করেছেন পথের কুকুর ও বিড়ালের জন্য। নাম ফারজানা আক্তার শান্তা। গত 15 বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন রাজধানীর পথের অবহেলিত প্রাণীর জন্য। প্রতিদিন রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত চলে তার ভালোবাসার ডিউটি, রাস্তার কুকুর ও বিড়ালের খাওয়ানো। এইভাবে প্রতিদিন কত কুকুরের খাবার নিশ্চিত করছেন? এখন হলো 100-এর কাছাকাছি, আরও বেশি ছিল, 100টার উপরে। বাট ওদের বাচ্চাগুলো, অনেক বাচ্চা মারা গেছে এবং এখানে কিছু পয়জন কেসের জন্য কিছু মাদার কুকুর পাইছি যেগুলোকে মেরে ফেলা হয়েছে। সকাল হতেই শান্তার ব্যস্ততা শুরু হয়। টঙ্গীর বাজার থেকে মুরগির মাংস কিনে এনে নিজের হাতে রান্না করেন পথের প্রাণীর জন্য। রান্না করার শেষে খাবার আলাদা আলাদা করে ভাগ করে রাখা হয়, কারণ প্রতিটা কুকুরের আছে নিজস্ব একটি ছোট্ট দল। অ্যাকচুয়ালি রান্না করে খাওয়ানোটা দরকার, ওদের হেলথ ইস্যু তো আছে। যখন আমি ট্রিটমেন্টের জন্য, তাদের শরীরে কিছুই পাওয়া যায় না, শুধু বিস্কিট কেক, কিন্তু দিস ইজ নট দেয়ার ফুড, ওদের খাওয়া তো না এটা। সো রান্না করে হোক, এটা প্রোটিন লাগে, ওদের অনেক কিছু লাগে। আর শুধু সেটা না, আমি অনেক সময় এই খাবারের মধ্যে ওষুধও মিলাই আনি, সো যেটা ওদের অনেক দরকার হয়, বিশেষ করে এই যে বাচ্চা আছে, মা কুকুর আছে, তাদের জন্য। শান্তার ডাক শুনে ছুটে আসে অবলা প্রাণীরা, যেন এক নির্ভরতার নাম শান্তা। শুধু খাবার নয়, অসুস্থ কুকুর বা বিড়াল দেখেই তিনি চিকিৎসার চেষ্টা করেন, প্রয়োজনে নিজ খরচে হাসপাতালে নিয়ে যান। এখানে এই যে এই কুকুরটার টিবিটি ক্যান্সার ছিল, আমার করানো, ঠিক আছে। তারপর এখানে পয়জন কেস ছিল, ওটা আমি করছি, ওকে নিয়ে গেছি। তারপর এখানে একটা বুড়া ছিল, তার বাসার ছোপাতেও স্থান পেয়েছে এই প্রাণীরা। নিজের সন্তানের মতো স্নেহ, আদর আর যত্নে বড় করেছেন তিনি তাদের। এমন নিঃস্বার্থ ভালোবাসা থেকে অবাক না হয়ে পারা যায় না। অনেকে তার কাজের প্রশংসা করেন, আবার কেউ বা নিন্দাও করেন। ইচ অ্যান্ড এভরিডে আপনাকে অনেকে অনেক কথা বলবে, পাগল থেকে শুরু করে, খবিস থেকে শুরু করে অনেক কিছু বলবে। তো ওই টলারেন্স লেভেলটা নিয়েই আপনার কাজ করে যেতে হবে, যে আমার কাজ আমি করব। তবে শান্তা কখনো পিছনে ফিরে তাকাননি। তার মতে প্রাণীদের যত্ন না নিলে তিনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। এই ভালোবাসাই তাকে বাঁধিয়ে রাখে। আমি ওটা চিন্তা করলেই কোলাপস হয়ে যায়, এই বিষয়টা যে যদি না হয়। এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস, যে কালকে যদি না পারি, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি। সবচেয়ে বড় ভালোবাসা এতটা, হ্যাঁ, শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে যাই বা করি, তো তখন চিন্তা করি যে আজকে তো ওদের খাওয়া দেওয়া হবে না, আজকে ওদের পানি দেওয়া হবে না, ওরা পানিও পাবে না আজকে। একটা ভালো চাকরি ছেড়ে দিয়ে শান্তা বেছে নিয়েছেন ভালোবাসার পথ। প্রাণীদের জন্য তার এই ভালোবাসার অবদান আমাদের শেখায়, নিঃস্বার্থ ভালোবাসা এখনো পৃথিবীতে বেঁচে আছে। ফারজানা আক্তার শান্তা একটি নাম, একটি উদাহরণ, একটি অনুপ্রেরণা। আমরা সেই মানুষের সাথে কথা বলবো, জানতে চাইবো কেন প্রাণীর প্রতি তার এত ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? একটু আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি। ভালো আছেন? জি ভালো। আচ্ছা, আমি জানতে চাচ্ছি প্রাণীর প্রতি এত ভালোবাসার কারণটা কি একটু বলবেন আমাকে? ভালোবাসা আসলে ছোটবেলা থেকে ছিল বেসিক্যালি। আর এখন হলো আমি 2013-এর পর থেকে রাস্তায় খাওয়া দাওয়া অ্যাকচুয়ালি শুরু করি। মানে বাংলাদেশের রাস্তার কুকুরের যে এত কষ্ট, এত অ্যাবিউজ, ক্ষুদায় থাকে, বিষ খায়, মেরে ফেলে, এগুলো জানতাম না। তারপর 2016-এর পর থেকে মানে র্যান্ডম আমি আর স্টপ করি রে, ওদেরকে খাওয়াই যাচ্ছি। তা বলে আমি একটু জানতে চাচ্ছি যে নিজের হাতের রান্না করা খাবার কেন কুকুরদের খাওয়াচ্ছেন? অন্য আমি যে দেখতে পাচ্ছি মুরগির যে নাড়ি ভুড়ি বা পা, ওইগুলো খাওয়াতে পারতেন, তবে রান্না করে কেন খাওয়াচ্ছেন? অ্যাকচুয়ালি রান্না করে খাওয়ানোটা দরকার, ওদের হেলথ ইস্যু তো আছে। যখন আমি ট্রিটমেন্টের জন্য, তাদের শরীরে কিছুই পাওয়া যায় না, শুধু বিস্কিট কেক, কিন্তু দিস ইজ নট দেয়ার ফুড, ওদের খাওয়া তো না এটা। সো রান্না করে হোক, এটা প্রোটিন লাগে, ওদের অনেক কিছু লাগে। আর শুধু সেটা না, আমি অনেক সময় এই খাবারের মধ্যে ওষুধও মিলাই আনি, সো যেটা ওদের অনেক দরকার হয়, বিশেষ করে এই যে বাচ্চা আছে, মা কুকুর আছে, তাদের জন্য এগুলো দরকার। যতটুকু শুনেছি আপনি নিঃস্বার্থভাবে নাকি এই কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করছেন, এটা কতটুকু সত্য বলবেন? হ্যাঁ, অবশ্যই এই সেক্টরে আপনি নিঃস্বার্থ হলেই কিছু করতে পারবেন, ওদের জন্য স্বার্থ নিয়ে হবে না। এটা আসলে বলাটা খুব কঠিন, এটা ভেতর থেকে আসে, সারপ্রাইজিংলি আসবে আপনার মধ্যে। যেদিন আসবে আপনি এটাকে আটকাতে পারবেন না, এটা হবেই, আপনার দ্বারা কিছু না কিছু হতেই থাকবে। একটু বলে রাখি দর্শক, আমি কুকুরের পাশে আসলে কুকুরের যে গায়ে থেকে গন্ধ বের হয়, সেই গন্ধর জন্য আমি নাক ধরে আমার কিন্তু দূরে সরে যেতে হচ্ছে। কিন্তু একটা মানুষ দীর্ঘ 10 বছর যাবৎ এভাবেই কিন্তু নিজের হাতের রান্না করা খাবার এই কুকুরদের খাওয়াচ্ছে এবং তাদের সাথে কিন্তু এভাবেই কিন্তু মিশছে।
এটা কতটা সাংঘাতিক ব্যাপার আসলে আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছেন। আমি দেখতে পাচ্ছি এভাবেই কুকুরের সাথে কথা বলছে, কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করছে, কুকুরের পানি নিশ্চিত করছে। এটা আসলে একটা মহান আল্লাহর কাছ থেকে তিনি কতটা সারপ্রাইজ হবেন সেটা তিনি হয়তো জানেন। তবু আমি কিছু বিষয় জানতে চাইবো তার কাছে। এইভাবে প্রতিদিন কত কুকুরের খাবার নিশ্চিত করছেন? এখন হলো 100-এর কাছাকাছি, আরও বেশি ছিল 100টার উপরে, বাট ওদের বাচ্চাগুলো অনেক বাচ্চা মারা গেছে এবং এখানে কিছু পয়জন কেসের জন্য কিছু মাদার কুকুর, টোটাল 7টা কুকুরের আমি পাইছি যেগুলোকে মেরে ফেলা হয়েছে। কখনো খারাপ লাগে না যে এই যে কুকুরের সাথে কোনোভাবে পারিপার্শ্বিকভাবে কোনো সমস্যার মধ্যে পড়েন কিনা যে এগুলো করছেন? এটা তো হয়, একটু একটু হয়। নিজের কাছে আনইজি লাগে কিনা যে কুকুরের সাথে কথা বলছেন, কুকুরের সাথে যে খাবার নিশ্চিত করছেন, এগুলো আসলে নিজের কাছে? না, এটাতে যার আনইজি লাগে, ওই যে বললাম যে সে করতে পারবে না এটা, কারণ যখন আমরা খাওয়া দিই বা করি ইচ অ্যান্ড এভরিডে আপনাকে অনেকে অনেক কথা বলবে, পাগল থেকে শুরু করে খবিস থেকে শুরু করে অনেক কিছু বলবে। তো ওই টলারেন্স লেভেলটা নিয়েই আপনার কাজ করে যেতে হবে যে আমার কাজ আমি করব। আমি যতটুকু জানি যে এই ধরনের কাজ আপনারা করে থাকেন, এই এলাকার অসংখ্য কুকুরে খাওয়ার ব্যবস্থা করছেন, তা এই এলাকার মানুষেরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তাদের সাথে ঘটেছে কিনা? অবশ্যই, আমি তো এইভাবে হিসাব করে নিই যে সপ্তাহে একটা তো হবেই ঘটনা, মিনিমাম সপ্তাহে একটা করে। প্রতিরোধ করতে পারে? হ্যাঁ, প্রতিরোধ করতে হবে। প্রথমে আমরা বোঝানোর চেষ্টা করি, যেটা সবচেয়ে বড় অভাব আমাদের, সচেতনতা, যেটা অ্যাকসেপ্টেন্স লেভেলটা আমাদের এত লো, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না যে আমাদের পাশেই একটা গাছ, এটা এরকমই থাকবে। কুকুর আমাদের সাথেই থাকে, বিড়াল, এগুলো ন্যাচারাল জিনিস, এগুলো আমাদের সাথেই থাকবে। এক্সপেকটেশন লেভেল নাই, সবসময় বলে। তো ওইটার উত্তরটা আমি সবসময় দিই, সবাইকেই করতে হবে সব কিছুর জন্য। কেউ গাছ নিয়ে করবে, কেউ পাখি নিয়ে করবে, কেউ বৃদ্ধ নিয়ে করবে, কেউ বাচ্চা নিয়ে করবে, সব। হ্যাঁ, সবাই করলেই তাহলে পরিবেশটা বেঁচে থাকবে, ব্যালেন্স থাকবে। আমি সবসময় বলি সব কিছু ব্যালেন্সের ব্যাপার। সো ব্যালেন্সটা করার জন্য সবাইকে সব কিছু করতে হবে। কেউ পানি নিয়ে করবে, কেউ গ্যাস নিয়ে করবে। পরিবার থেকে হ্যাঁ আসে, বিশেষ করে যখন আমি অসুস্থ হয়ে যাই, বা সবচেয়ে বড় যে ইফেক্টটা হয়, পরিবারকেই তো সময় দিতে পারি না, তখন তো এখানে আমি শুধু এই দলিপাড়া জায়গাটায় আসি, আপনার 80টা কুকুর এখানে শুধু। তো এইখানে দলিপাড়ায় আমার মেডিসিন দেওয়া সব কিছু মিলায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে, শুধু একটা জায়গায়। এখানে হলো প্রতিদিন আমি যাই, আমার বাসার সেক্টরের ওখানে যেগুলো আছে সেগুলোকে বেশিক্ষণ লাগে না, কারণ ওরা, হ্যাঁ অবশ্যই 6 ঘন্টা মাস্ট, 6 ঘন্টা সময় দিয়ে ফেলছেন। অন্যান্য কাজ করলে তো আপনার সচ্ছলতা আরও বাড়তো। হ্যাঁ অবশ্যই সচ্ছলতা বাড়তো, যেমন আমার ওদের জন্যই ইনকাম করতে হয়, তো টাকার ব্যবস্থা করতে হয়। তো দেখা যায় ওইগুলোর জন্য দেখা যায় আমি অন্য জায়গায় চাপ দিই, যেটা সবচেয়ে মিনিমাম করে ফেলছি সেটা হলো আমার ঘুম। এত কম সময় ঘুমাই আমি, বা নিজেকে এত কম সময় দিই। কত টাকা ব্যয় হয়ে যায় পেছনে? প্রতিদিন হিসাবে তো ভাই আসলে বলতে পারবো না, প্রতিদিন না, বাট মান্থলি আপনার ট্রিটমেন্ট যদি ধরি, আমি ট্রিটমেন্ট সহ মেডিসিন এগুলো সহ, তারপর আরও কনভেন্স, এগুলো অনেক কিছু, 40 থেকে 50,000 মতো। 40 থেকে 50,000 টাকা ব্যয় করছেন, এই টাকা পাচ্ছেন কোথা থেকে? সরকার দিচ্ছে কি? নো, গভর্নমেন্ট থেকে অ্যাকচুয়ালি তো কোনো হেল্প হয় না, কারণ ওদের এখানে এই যে এই কুকুরটার টিবিটি ক্যান্সার ছিল আমার করানো, ঠিক আছে। তারপর এখানে পয়জন কেস ছিল, ওটা আমি করছি, ওকে নিয়ে গেছি। তারপর এখানে একটা বুড়া ছিল, ওখানে ওকে ঠিক করে আনাছিল। এইগুলো ভাইয়া আমি অন্য কাজ করি, কম্পিউটার বলেন, এটা বলেন, যেখান থেকে যেভাবে সম্ভব ওখান থেকে। যদি আসলে বন্ধ হয়ে যায় কাজ করা, তাহলে আপনার কেমন লাগবে, বা আসলে আপনি চলতে পারবেন কিনা? অ্যাকচুয়ালি জানি না, আমি ওটা চিন্তা করলেই কোলাপস হয়ে যায় এই বিষয়টা, যে যদি না হয়। এটা কিন্তু একটা মেন্টাল স্ট্রেস, যে কালকে যদি না পারি, কারণ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতে পারি। সবচেয়ে বড় ভালোবাসা এতটা, হ্যাঁ, শারীরিকভাবে যখন অসুস্থ হয়ে যায় বা করি, তো তখন চিন্তা করি যে আজকে তো ওদের খাওয়া দেওয়া হবে না, আজকে ওদের পানি দেওয়া হবে না, ওরা পানিও পাবে না আজকে। দর্শক, আমি কথা বলছিলাম সেই নারীর সাথে, যিনি 10 বছর এভাবে কুকুরের খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন। শুধু কুকুর নয়, বিড়ালও আছে তার পাশে। আমি দেখতে পাচ্ছি এমন অসংখ্য কুকুর তার কাছে চলে আসছে, এবং তার চেহারাটা এমনটাই তাদের কাছে পরিচিত হয়ে গেছে, তিনি আসলেই তার রিক্সার পেছন দৌড়াতে থাকে। পাশাপাশি তিনি যদি হেঁটেও আসেন, তার পেছন দৌড়াতে থাকে, এবং পরবর্তীতে আমরা দেখতে পাই তাকে খাবার দেওয়া হচ্ছে, এবং খাবার দেওয়ার পরে তারা শান্ত হয়ে যায়। এমন চিত্র কিন্তু দেখতে পাচ্ছি। আসলে এটা প্রশংসার দাবিদার। আমরা যদি আমাদের নিজ জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে হয়তো এই প্রাণীগুলো একটু খেতে পারবে এবং একটু শান্তিতে থাকতে পারবে।
দর্শক চেষ্টা করছিলাম আজকে সেই গল্পটা আপনাদের কাছে তুলে ধরার জন্য।